আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছে আমি রেজওয়ান ইলহিস। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। জিয়াউর রহমানের খেতাব বাতিলে জামকার সিদ্ধান্ত চূড়ান্ত, সরকারের কাছে প্রস্তাব পাঠাতে 3 সদস্যের কমিটি গঠন। সফল অস্ত্রোপচারে সুস্থ হয়ে ঘরে ফিরল জোড়া মাথা আলাদা করা শিশু রোকেয়া ও রাবেয়া। বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষের গর্ব বলেন প্রধানমন্ত্রী। শ্রমিক লীগ কর্মী আলাউদ্দিন হত্যায় নোয়াখালীতে কাদের মির্জার বিরুদ্ধে মামলা, ছেলে তাসিক ও ছোট ভাই শাহাদাত সহ মোট আসামি 164। প্রতিপক্ষের ব্যক্তিগত ইস্যু নিয়ে রাজনীতি বিএনপির অভদ্রতা বলেন ওবায়দুল কাদের। দুর্নীতি লুটপাটে দেশকে ফোকলা করছে সরকার, অভিযোগ মির্জা ফখরুলের। করোনার ফের বিস্তারের সামনে আরও বিপদের শঙ্কা ডিজি হেলথের, স্থানীয় প্রশাসনকে স্বাস্থ্যবিধি জোরদারের নির্দেশনা। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামকা। একই সঙ্গে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত 4 খুনির মুক্তিযোদ্ধার খেতাব বাতিলে চূড়ান্ত এবং খন্দকার মোশতাকের পরিবারের রাষ্ট্রীয় সুবিধা প্রত্যাহারের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে সরকারের কাছে প্রস্তাব পাঠাতে গঠন করা হয়েছে 3 সদস্যের কমিটি। চলতি বছরের 9 ফেব্রুয়ারি জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সভায় বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত 4 খুনি সহ জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের খেতাব বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। রোববার এ নিয়ে পুনরায় বৈঠকে বসে জামকা। বৈঠক শেষে আগের সিদ্ধান্তে অটল থাকার কথা জানায় জামকা। সফল অস্ত্রোপচারের মাধ্যমে জোড়া মাথার শিশু রাবেয়া রোকেয়ার সুস্থ হয়ে ঘরে ফেরা মুজিব শতবর্ষে বড় অর্জন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাদের গৃহে প্রত্যাবর্তন অত্যন্ত আনন্দের ও গর্বের বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। জোড়ামাথার 2 শিশু রাবেয়া রোকেয়ার জন্ম 2016 সালে পাবনার রফিকুল ইসলাম ও তাসলিমা বেগম দম্পতির ঘরে। বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজরে আসলে চিকিৎসার দায়িত্ব দেয়া হয় সম্মিলিত সামরিক হাসপাতালকে। হাঙ্গেরির 36 সদস্যের চিকিৎসক দলের সাথে যুক্ত হন বাংলাদেশের 5টি হাসপাতালের শতাধিক চিকিৎসক। সিএমএইচে টানা 33 ঘন্টা সফল অস্ত্রোপচারের পর জোড়া মাথা বিযুক্ত করা হয়, চিকিৎসা বিজ্ঞানে যা মাইল ফলক। এই ধরনের সফল অস্ত্রোপচার এতে বাংলাদেশ সেনাবাহিনী সম্পৃক্ত হওয়ায় সেনাবাহিনী প্রধান হিসেবে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। দীর্ঘ চিকিৎসার পর বাড়ি ফিরছে রাবেয়া রোকেয়া। তাদের ঘরে ফেরা উপলক্ষে গণভবন থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় দোয়া চান রাবেয়া রোকেয়ার সুস্থতার জন্য। রাবেয়া রোকেয়ার কথা যখন আমি জানতে পারলাম, আমাকে জানালো আমার ছোট বোন রেহানা। প্রতিটি ক্ষেত্রে যারা পারদর্শী তাদেরকেই একসাথে করা হয়েছে, যাতে কোনো রকমের এতটুকু ফাঁক না থাকে, সব যেন ঠিক মতো করা হয়। রাবেয়া রোকেয়া বাড়ি ফিরে যাবে, তার বাবা মার কোলে আজকে তারা হেসে খেলে বেড়াবে, এটা সত্যি খুব বড় পাওয়া। তো আমরা আমাদের যেখানে মুজিব বর্ষ আমরা পালন করছি, সাধারণত সুবর্ণ জয়ন্তী আমরা উদযাপন করছি, এই বছরে সেই সময় এত বড় একটা সফল অস্ত্রোপচার করা এবং সফলতা অর্জন করা, এটা বাংলাদেশের জন্য অনেক অনেক বিরাট অর্জন। পরে তাদের সাথে কথাও বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কেমন আছো তুমি? কেমন আছো তুমি? সালাম। তুমি কেমন আছো? তুমি কেমন? ভালো, তুমি ভালো আছো? আচ্ছা, খুশি? ঠিক আছে, ভালো থাকো, দোয়া করি। অনেক ধন্যবাদ। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে বিমানের যাত্রী সেবার মান উন্নত করার পাশাপাশি সংশ্লিষ্ট সকলকে যথাযথ দায়িত্ব পালন করতে হবে। জনগণের টাকায় কেনা বিমানগুলো যেন সুরক্ষিত থাকে তা নিশ্চিত করতেও নির্দেশ দেন।
বাংলাদেশ বিমানে যুক্ত হওয়া নতুন দুটি বিমান আকাশতরী ও শ্বেত বলাকার উদ্বোধন করে প্রধানমন্ত্রী এই মন্তব্য করেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অনুষ্ঠানে যুক্ত হয়ে শেখ হাসিনা আরও বলেন, দক্ষিণ পূর্ব এশিয়ার সাথে ব্যবসা বাণিজ্যের সুযোগ কাজে লাগাতে চায় বাংলাদেশ। নতুন বিমানগুলোর মাধ্যমে আশপাশের দেশগুলোর পাশাপাশি অভ্যন্তরীণ যোগাযোগ বাড়ানো সম্ভব হবে। নিজস্ব বিমানের মাধ্যমে হজযাত্রী আনা নেওয়া করা হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী। বিমানগুলো আধুনিক হওয়ায় মাত্র 4 মিনিটের মধ্যে যে কোনো ভাইরাস মুক্ত করা সম্ভব বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং বিমানের সঙ্গে যারা জড়িত বা এয়ারলাইন্সের সঙ্গে যারা জড়িত সবাইকে আমি অনুরোধ করব, এটা আমাদের দেশ, লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা এই দেশ স্বাধীন করেছি। এদেশের ভাবমূর্তি আমাদের উজ্জ্বল করা সকলেরই অপরিহার্য, সকলেরই দায়িত্ব, সকলেরই কর্তব্য। দেশটা যত উন্নত হবে, দেশের অর্থনৈতিকভাবে যত আমরা স্বাবলম্বী হতে পারবো বা আমরা আমাদের যাত্রী সেবা যত উন্নত করতে পারবো, তাতে দেশের লাভ হবে, দেশের মানুষের লাভ হবে এবং আমাদের দেশটাও আরও উন্নত হবে। সেদিকে সবাই লক্ষ্য রেখেই আপনাদের উপর অর্পিত দায়িত্ব আপনারা পালন করবেন। নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের বিবাদমান দুই গ্রুপের সংঘর্ষে শ্রমিক লীগ কর্মী আলাউদ্দিন নিহতের ঘটনায় বসুরহাট পৌরসভার বহুল আলোচিত মেয়র আব্দুল কাদের মির্জাকে প্রধান আসামি করে মামলা হয়েছে। রোববার দুপুরে নোয়াখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এইচ.এম. মোখলেস উদ্দিন নিজামের আদালতে নিহত আলাউদ্দিনের ছোট ভাই এমদাদ হোসেন বাদী হয়ে মামলাটি করেন। আদালত মামলাটি আমলে নিয়ে আলাউদ্দিন নিহতের ঘটনায় কোনো হত্যা মামলা হয়েছে কিনা তা 15 দিনের মধ্যে জানাতে কোম্পানীগঞ্জ থানার ওসিকে নির্দেশ দেন। হত্যা মামলায় কাদের মির্জাকে প্রধান আসামি করা হয়েছে। তার ছোট ভাই শাহাদাত হোসেন ও ছেলে তাশিক সহ 164 জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরও 50-60 জনকে আসামি করা হয়েছে। যেহেতু একটা সেন্সিটিভ মামলা, ইতিপূর্বে ভিকটিমের ভাই রিপিটেডলি থানায় গিয়েও কোনো প্রতিকার পায় নাই, মামলাটা এফআইআর রুজু হয় নাই। আলাউদ্দিনের হত্যাকাণ্ড সংক্রান্তে কোম্পানীগঞ্জ থানায় ইতিপূর্বে কোনো হত্যা মামলা দায়ের হয়েছে কিনা বা এফআইআর রুজু হয়েছে কিনা সে বিষয়ে জানতেছে ওসি কোম্পানীগঞ্জ থানাকে 15 কার্যদিবসের 15 দিনের মধ্যে সেটা জানানোর জন্য নির্দেশ প্রদান করেছে। মামলা থানা থেকে নেয় নাই, আমি প্রধান আসামি নিজেকে করছি, তার জন্য আমাকে 2 দিন পর্যন্ত থানাতে ঘুরাইছে, তার জন্য আমি বাধ্যগত হয়ে আমি করে আসতে বাধ্য হয়েছি। সরকারের বিরুদ্ধে ইস্যু না পেয়ে বিএনপি এখন প্রতিপক্ষের ব্যক্তিগত বিষয় নিয়ে ব্যস্ত বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তার মতে এটি রাজনৈতিক অসৌজন্যতা। রোববার সকালে সরকারি বাসভবন থেকে নিয়মিত ভার্চুয়াল ব্রিফিংয়ে রোববার এসব কথা বলেন ওবায়দুল কাদের। এদিকে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিএনপির এখন কাজই হচ্ছে গুজব রটিয়ে জনগণকে বিভ্রান্ত করা। রাজনীতিতে ব্যর্থ হয়ে বিএনপি এখন হতাশা আর মনোপীড়ায় ব্যক্তিগত আক্রমণ শুরু করছে বলে অভিযোগ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের। তার দাবি, আওয়ামী লীগ নয়, রাজতন্ত্র আর পরিবারতন্ত্র চর্চা বিএনপিরই সংস্কৃতি। 7ই মার্চ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালনের পেছনে বিএনপির বাজে উদ্দেশ্য রয়েছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তারা সরকারের সমালোচনার জন্য ইস্যু খুঁজে পায় না। ইস্যু না পেয়ে আমাদের ব্যক্তিগত বিষয়াদি নিয়েও কথা বলতে শুরু করেছেন। তাদের দৃষ্টি এখন কে কত টাকার ঘড়ি পরলো, কেমন পোশাক পরলো, কি রঙের চেয়ারে বসলো, কেমনভাবে কথা বললো সেদিকে। এদিকে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, রাজনীতিতে সরকারের বিভিন্ন কাজের সমালোচনা হতে পারে, কিন্তু কাউকে ব্যক্তিগত আক্রমণ করা ঠিক নয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর অবলীলায় অত্যন্ত সাবলীলভাবে তিনি মিথ্যা কথা বলতে পারেন। মিথ্যা বলায় যদি কোনো পুরস্কার দেওয়া যেত তাহলে সেটি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব নিশ্চিতভাবেই পেতেন, এবং তার কথাতেও আমরা প্রচুর কৌতুক বোধ করি। তিনি আমাদের দলের সাধারণ সম্পাদক সম্পর্কে এই কথা বলে আসলে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছেন। কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা সঠিক নয়। এর আগে সচিবালয়ে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত রাবাহ লারবি। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণের টাকায় উন্নয়নের ধোঁয়া তুলে সরকার দুর্নীতি লুটপাট করে দেশকে ফোকলা করছে।
উন্নয়নের নামে জনগণের পকেট কেটে নিজেদের পকেট ভারী করছে তারা। জাতীয় প্রেস ক্লাবে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের লেখা কুপিবাতির গণতন্ত্র শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, বই না পড়লে সমাজ কুসংস্কারাচ্ছন্ন হয়ে পড়ে, তাই জ্ঞানভিত্তিক সমাজ গড়তে বই পড়ার বিকল্প নেই। রাজনীতিতে বেগম খালেদা জিয়ার নানা ত্যাগের কথাও উল্লেখ করেন মির্জা ফখরুল। বিমানবন্দর এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের গার্ডার ভেঙে পড়ার ঘটনার সমালোচনা করেন বিএনপির মহাসচিব। এই জনগণের টাকা নিয়ে যে সংস্থা তৈরি করা হচ্ছে সেটা হঠাৎ করে হয়ে যাচ্ছে, তাহলে তার মান কি হচ্ছে? আমরা যে কথাটা বারবার বলছি যে এই মেগা প্রজেক্ট দিয়ে এই উন্নয়নের ধোঁয়া তুলে আপনি দেশটাকে একেবারে ফোকলা করে দিচ্ছেন। কাদের পয়সা নিচ্ছেন? আর আমাদের পকেট থেকে প্রতিটি মুহূর্তে আপনি চাল কিনতে যাবেন, লবণ কিনতে যাবেন, ভ্যাট দিয়ে দিয়ে সব কেটে নিয়ে যাওয়া হয়। এবং গোটা বাংলাদেশের উন্নয়ন কিন্তু তাই হচ্ছে এখন। এই উন্নয়ন মানেই হচ্ছে যে মানুষের পকেট কেটে তারা তাদের পকেট ভারী করছে। অনুষ্ঠানে বিএনপি নেতারা অভিযোগ করেন, দেশে গণতন্ত্র নেই, ক্ষমতায় টিকে থাকতে সরকার সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। হত্যা না করে যদি মানুষ না মারে আওয়ামী লীগ ক্ষমতা থাকতে পারে না। এখন যদি আজকে নির্বাচন কমিশনের কথা বলেন, নির্বাচন কমিশন কি? এখন নির্বাচন কমিশন লীগ, বিভিন্ন প্রতিষ্ঠানগুলো লিগে পরিণত হয়েছে, শুধুমাত্র বিএনপিটাই লিগে পরিণত হয়নি, আর সব লিগে পরিণত হয়ে গেছে। এর মধ্যে আবার শুনছি কেউ বলছে যে জিয়া রহমানের কবরটাকে সরাই দিবে। জিয়া রহমানের কবর যদি এখান থেকে সরানোর চেষ্টা করে, কত লক্ষ কবর, কত কোটি কবর কোথায় হবে তার ঠিকানা আমরা দিতে পারব। কুপিবাতির গণতন্ত্র বইটি সমসাময়িক ও বাস্তব ভিত্তিক তথ্য সমৃদ্ধ হওয়ায় পাঠকরা উপকৃত হবে বলে আশা প্রকাশ করেন আলোচকরা। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। দেশে করোনা সংক্রমণ ও মৃত্যু বাড়া অব্যাহত রয়েছে। গত 24 ঘন্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন 18 জন। রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়, 14 মার্চ সকাল 8টা পর্যন্ত নতুন করে করোনা শনাক্ত হয়েছে 1159 জনের। মোট 219টি ল্যাবরেটরিতে 16,528টি নমুনা পরীক্ষা করা হয়েছে। দেশে এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে 8,545 জনের। আর মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো 5,57,395 জন। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত একদিনে মোট 1,385 জন সুস্থতা লাভ করে। রোগী মৃত্যুর হার 1.53%, শনাক্তের হার 7.15% এবং সুস্থতার হার 91.80%। করোনা বেড়ে যাওয়ায় কঠোরভাবে স্বাস্থ্যবিধি না মানলে ভবিষ্যতে আরও বিপদের আশঙ্কা করছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ABM খুরশিদ আলম। সারা দেশের কোভিড হাসপাতালগুলোকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। স্বাস্থ্য অধিদপ্তরের এই উদ্যোগকে যথাযথ মনে করছেন চিকিৎসকরা। তাদের মতে, করোনার ভয়াবহতা ঠেকাতে জনসাধারণের পাশাপাশি রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় সকল কর্মকাণ্ডে সতর্কতা অবলম্বন করা উচিত। গত 2 মাস কিছুটা নিয়ন্ত্রণে থাকার পর আবার সারা দেশে করোনা সংক্রমণ বাড়ছে। প্রতিদিনই নতুন করোনা রোগীর সংখ্যা 1000 ছাড়াচ্ছে, বাড়ছে মৃত্যু। রোববার সকালে রাজধানীর শ্যামলীর টিবি হাসপাতালে এক অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক খুরশিদ আলম জানান, গত কয়েকদিন ধরে হাসপাতালগুলোতে আইসিইউর চাহিদা অনেক বেড়েছে। সংক্রমণের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় হাসপাতালগুলোকে প্রস্তুত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। এই আইসিইউ যে কটা বেডি আছে আপনি এটা রেডি রাখেন, আপনার যা ইকুইপমেন্ট যদি কিছু লাগে সেটা আনিয়ে নেন, মানে বি রেডি ফর দ্য ম্যানেজমেন্ট অফ দ্য কোভিড পেশেন্টস। সমস্ত দেশে ডিভিশনাল ডিরেক্টর এবং ঢাকার যতগুলা কোভিড ডেডিকেটেড হসপিটাল আছে সেই হসপিটালের পরিচালকদের সাথে বসছিলাম, তাদের সুবিধা অসুবিধা, কার কী অবস্থা কী লাগবে সেগুলো আমরা শুনেছি, সেইভাবে আমরা অ্যাড্রেস করছি। কঠোরভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ না করলে আরও বিপদের আশঙ্কা করেন স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি। টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার আগ পর্যন্ত এটা নিয়ে স্বস্তিতে থাকার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। করোনার টিকা ভ্যাকসিন যেটা নেওয়া হয়েছে সেটা একটা ডোজ মাত্র, যারা নিয়েছেন তারা একটা ডোজ, সিঙ্গেল ডোজে তো কোনো ইফেক্টিভিটি হবে না। সেকেন্ড ডোজ দেওয়ারও 2 সপ্তাহ পর থেকে বডিতে অ্যান্টিবডি টাইটার রাইজ করতে থাকবে। তো কাজে এই সময়টা তো আপনাকে প্রতিরক্ষা নিতেই হবে। আর এই ভ্যাকসিনটার কতটুকু কার্যকর ক্ষমতা এখনও পৃথিবীর কাছে এটা পরিষ্কার না।
সংক্রমণ বেড়ে যাওয়া উদ্বেগজনক উল্লেখ করে সাতিব সভাপতি ডাক্তার ইকবাল আরসলান বলেন, করোনা নিয়ন্ত্রণে জনসাধারণের পাশাপাশি রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সকল কর্মকাণ্ডে স্বাস্থ্যবিধি মানতে হবে। শুধুমাত্র জনগণের উপরে দায়টা না দিয়ে আমাদের যে সামাজিক সংগঠনগুলো আছে, রাজনৈতিক দলগুলো আছে, ধর্মীয় প্রতিষ্ঠানগুলো আছে, সেগুলোরও যে সমাবেশগুলো তারা করছেন সেখানেও কোনো স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। অতএব সবাইকেই সতর্ক করা উচিত। স্বাস্থ্যবিধি মানার বিষয়টি জোরদার করতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এরই মধ্যে স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় 30 মার্চ শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া নিয়ে আবার সংশয় তৈরি হয়েছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ মোশতাক হোসেন বলেছেন, স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তে খুলে দেওয়া দরকার। আরেক বিশেষজ্ঞ বেনজির আহমেদ বলেন, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে আগে থেকে যে ধরনের প্রস্তুতি নেওয়া দরকার তা দেয়া হয়নি। আর শিক্ষকরা বলছেন, সংক্রমণের ঝুঁকি থাকার পরও তারা প্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নিচ্ছেন। করোনার সংক্রমণ প্রতিরোধে গত বছরের মার্চ মাস থেকে বন্ধ রয়েছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। প্রায় বছর খানেক পর এসে সংক্রমণের হার কিছুটা কমে এসেছিল, যে কারণে আগামী 30 মার্চের পর স্কুল কলেজ খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল সরকার। তবে সম্প্রতি করোনার সংক্রমণ আবার বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্তই বহাল থাকবে কিনা তা নিয়ে সৃষ্টি হয়েছে সংশয়ের। সরকারের প্রাথমিক নির্দেশনা পাওয়ার পর স্কুলগুলোতে দূরত্ব মেনে বসানো, হাত ধোয়ার ব্যবস্থা রাখা, আসবাবপত্র জীবাণুমুক্ত করা সহ অন্যান্য কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। এত কিছুর পরও চিন্তামুক্ত নন শিক্ষকরা। আমাদের পক্ষ থেকে যেটা করছি যে স্বাস্থ্যবিধি মেনে ক্লাস নেওয়ার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। ঝুঁকি মনে করে নিয়েই আমাদের মনে হয় মোকাবেলা করার কোনো না কোনো পন্থা খুঁজে বের করে করতে হবে। তারপরেও যে দুই একজন আক্রান্ত হবে না তো বলা যাচ্ছে না। স্কুল কলেজ খুলে দেওয়ার ব্যাপারে দুই রকম মত রয়েছে স্বাস্থ্য বিশেষজ্ঞদেরও। পূর্বে থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে যাওয়ার জন্য যে ধরনের প্রস্তুতি নেওয়া দরকার সেইটা আমরা হয়তো যথেষ্ট নিতে পারিনি। শিক্ষার্থীদের যাদের বয়স 18 বছরের উপরে এবং সকল শিক্ষককে আগে টিকা দেওয়া, এটাকে পরিবীক্ষণ করার জন্য পদ্ধতি দরকার, অ্যাপস দরকার। এগুলো যদি এতদিনে তৈরি করা যেত তাহলে সারা দেশে না হোক, অন্তত যে জায়গাগুলোতে সংক্রমণ অত্যন্ত কম সেই জায়গাগুলো হয়তো স্কুল খুলে দেওয়া যেত। সারা বাংলাদেশে যেখানে সংক্রমণ কম সেখানে অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠান চলতে পারে, অন্যান্য প্রতিষ্ঠান চলতে পারে। অবশ্যই স্বাস্থ্যবিধি মানতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে যখন কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে তারা স্বাস্থ্যবিধি মেনে চলবেন, বরঞ্চ বলা যায় তাদের স্বাস্থ্য ঝুঁকিটা একটু কম থাকবে এবং তারা স্কুলের ছাত্রছাত্রীরা স্কুল থেকে স্বাস্থ্যবিধি মেনে চলার যে শিক্ষাটা নিয়ে যাবেন তাদের পরিবারে এবং তাদের পাড়া প্রতিবেশীদের মাধ্যমে সেটিকে আরো ভালোভাবে প্রয়োগ করতে পারবে। শিক্ষা প্রতিষ্ঠান এখনই খুলুক আর নাই খুলুক, শিক্ষক ও শিক্ষার্থীদের টিকা দেওয়ার ব্যবস্থা করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। আরিফুল হক, বাংলা ভিশন, ঢাকা। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিদেশি অতিথিদের অসম্মানে কর্মসূচি দিলে কঠোর হাতে দমন করা হবে। পুলিশের স্পেশাল ব্রাঞ্চ এসবি প্রধানের সদ্য নিয়োগ পেয়ে এ হুঁশিয়ারি দিলেন মনিরুল ইসলাম। 17 থেকে 26 মার্চ পর্যন্ত রাজধানীতে রাজনৈতিক মিটিং মিছিল নিষিদ্ধের বার্তাও জানান তিনি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীর উদ্বোধনীতে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের আগমন উপলক্ষে রোববার সংবাদ সম্মেলন করে ঢাকা মহানগর পুলিশ। সংবাদ সম্মেলনে জানানো হয়, মুজিব বর্ষের অনুষ্ঠানকে ঘিরে রাজধানীতে নেয়া নিরাপত্তার বিষয়ে 17 থেকে 26 মার্চ পর্যন্ত রাজধানীর রাস্তায় চলাফেরা কিছুটা ট্রাফিক সমস্যা হতে পারে। এজন্য নগরবাসীকে হাতে সময় নিয়ে বের হওয়ার অনুরোধ করেন মনিরুল ইসলাম। বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদযাপনে কোনো ধরনের হুমকি নেই বলে নিশ্চিত করেন পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা। রাজধানী বিমানবন্দর এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের গার্ডার ভেঙে অন্তত 4 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে 2 জন চীনা নাগরিক। রোববার সকাল 10:30টার দিকে হঠাৎ করে বিমানবন্দর এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের গার্ডার ভেঙে পড়ে। ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। গার্ডারটি কিভাবে ভেঙে পড়েছে তা কেউ নিশ্চিত করে বলতে পারেনি। বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আহতদের মধ্যে 2 জন চীনা নাগরিক, বাকিরা বাংলাদেশি। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে 3 জনকে এভার কেয়ার
হাসপাতালে এবং একজনকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত কমিটি করা হবে বলে জানিয়েছেন বিআরটি এর প্রকল্প পরিচালক। স্বাধীন করো, স্বাধীন করো, বাংলাদেশ স্বাধীন করো। স্বাধীনতার 50 বছরে দেশে 8.25 কোটি ভোটার বাড়লেও গড়ে ওঠেনি ভোটের সুষ্ঠু গ্রহণযোগ্য ব্যবস্থা। এর জন্য রাজনৈতিক সদিচ্ছার অভাব এবং ক্ষমতার লোভকে দুষছেন নির্বাচন বিশেষজ্ঞরা। তারা বলছেন রাজনৈতিক দলের ভেতরে গণতন্ত্রহীনতায় স্বাধীন নির্বাচনের সংস্কৃতির পথে অন্তরায়। এজন্য কমিশনে নিয়োগ বিধি সহ নির্বাচনী আইন সংস্কার জরুরি বলেও মত তাদের। বিস্তারিত এস.এম. ফয়েজের রিপোর্টে। বাংলাদেশে প্রথম জাতীয় সংসদ নির্বাচন হয় 1973-এর 7 মার্চ। ওই নির্বাচনে 300 আসনের 293টিতে জয় পায় আওয়ামী লীগ। 75 ট্র্যাজেডির পর 1979 সালের 18 ফেব্রুয়ারি দ্বিতীয় সংসদ নির্বাচনে 207 আসন পেয়ে সরকার গঠন করে নবগঠিত দল বিএনপি। এরপর তৃতীয়, চতুর্থ সংসদ নির্বাচন হয় এরশাদের আমলে। বিএনপিকে রেখে 1986 নির্বাচনে 153টিতে জিতে জাতীয় পার্টি। 76 আসন পেয়ে বিরোধী দলে বসে আওয়ামী লীগ। 88তে চতুর্থ সংসদ নির্বাচন বয়কট করে আওয়ামী লীগ, বিএনপি সহ অধিকাংশ দল। 251 আসন নেয় ক্ষমতাসীন জাতীয় পার্টি। 49 আসনে সম্মিলিত বিরোধী দলীয় নেতা হন জাসদের আসমরব। তামাশার ওই নির্বাচনের জেরে গণ আন্দোলন আরও তীব্র হয়। 2 বছরের মাথায় পতন হয় এরশাদের। 1991 সালের 27 ফেব্রুয়ারি পঞ্চম সংসদ নির্বাচনে বিএনপি 140টি, আওয়ামী লীগ 88টি আর জাতীয় পার্টি পায় 35টি আসন। ক্ষমতায় থেকে 1996-এর 15 ফেব্রুয়ারি ষষ্ঠ সংসদ নির্বাচন করে বিএনপি। ওই সংসদেই পাশ হয় তত্ত্বাবধায়ক বিল। আমাদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে পেরেছি। সে ব্যবস্থায় সপ্তম ও অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে পালাক্রমে ক্ষমতা যায় আওয়ামী লীগ ও বিএনপি। তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে 2006 সালে আবারও উত্তাল রাজনীতি, উত্তেজনা, সহিংসতার মধ্যে ঘটে 111। -2 ফর্মুলায় বন্দী শীর্ষ 2 নেত্রী শেখ হাসিনা ও বেগম খালেদা জিয়া। এরপর 2008-এর নির্বাচনে জয় পায় আওয়ামী লীগ। আদালতের রায়ে বাতিল করা হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে। আজকের বাংলাদেশ একটা মডেল, আজকের বাংলাদেশ উন্নয়নের দেশ। বিএনপির বর্জনের মধ্য দিয়ে 2014-এর সংসদ নির্বাচন, 2018 সালেও ক্ষমতায় থেকে নির্বাচন, অংশ নিলেও ছিটকে পড়ে বিএনপি। টানা তৃতীয় দফায় ক্ষমতায় আওয়ামী লীগ। এর ধারাবাহিকতা বজায় থাকলে পরে এদেশের দুঃখী মানুষের মুখে হাসি ফুটিয়ে আমরা জাতির পিতা স্বপ্নের সোনার বাংলাদেশ করতে পারবো। স্বাধীনতার 5 দশকে স্থানীয় ও জাতীয় নির্বাচনে সহিংসতা সহ কম বেশি অনিয়ম দেখেছে মানুষ। বিষয়টি বিস্ময়কর বিশেষজ্ঞদের কাছে। ইলেকশন কমিশনের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চিন্তা ভাবনা করা দরকার এবং এমন সব লোক দেওয়া দরকার যাদের উপর মানুষের আস্থা থাকবে। শক্তিশালী নির্বাচন কমিশন হলে মাঠে যারা কাজ করতেছে 100% কন্ট্রোলে নির্বাচন কমিশনে, সে তার এই কন্ট্রোলকে এক্সিকিউট করতে পারতেছে না। আমি যদি গণতন্ত্রের ইনস্টিটিউশনটা তৈরি করতে চাই, নির্বাচনের ইনস্টিটিউশনটা শক্তিশালী করতে চাই, তাহলে আমার দলের ভিতরে গণতন্ত্র লাগবে। তো আমার পলিটিক্যাল পার্টির ভিতরে গণতন্ত্র নেই। নির্বাচনটা আমাদের দরকার এবং সেটা উদার মন নিয়ে করতে হবে। সকল দলের লোকদেরকে নিয়ে বসে সেটার মধ্যে পন্থা ঠিক করতে হবে। এবং নির্বাচন কমিশন, এ তো একটা যে কি কমিশন বলবো, এটা তো বলারই মানে ভাষা খুঁজে পাই না। শক্তিশালী নির্বাচন ব্যবস্থা করতে রাজনৈতিক সদিচ্ছার পাশাপাশি কমিশনের পক্ষপাতহীন ভূমিকা চান তারা। যেই নির্বাচন কাঠামো আছে, নির্বাচন কমিশন গঠনের নিয়মাবলীগুলি, ওই যে বললাম সকল দলের নেতৃস্থানীয় লোকেরা বসে তারা এটাকে একটা জায়গায় দাঁড়া করাতে হবে। নির্বাচনে কারা থাকবে? শক্ত অপোজিশন। শক্ত রাজনৈতিক দল একটা থাকলে হবে না, কয়েকটা থাকতে হবে।
তাহলেই কিন্তু নির্বাচন বলো আর গণতন্ত্র বলো বিকশিত হবে। রাজনৈতিক দলের অধীনে ভালো নির্বাচন হয় না, অথচ রাজনৈতিক দলগুলোকেই ক্ষমতায় আসতে হয় গণতন্ত্রের নামে। তাহলে রাজনৈতিক দলগুলো গণতন্ত্র চর্চা করছে না। এটা আমাদের সবচাইতে বেদনাদায়ক কঠিন সত্য আজকে 50 বছর পরে। আস্থার সংকটে জাতীয় ও স্থানীয় নির্বাচনে দিনকে দিন ভোটার উপস্থিতি কমে আসার মধ্যে খারাপ লক্ষণ দেখছেন সংশ্লিষ্টরা। শক্তিশালী গণতন্ত্রের মূল শর্ত হলো একটি অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থা। এই নির্বাচন ব্যবস্থা গড়ে তুলতে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি নির্বাচন কমিশনের ভূমিকা জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা। এস.এম. ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। জিজ্ঞাসাবাদে নির্যাতনের অভিযোগে কার্টুনিস্ট কিশোরের করা মামলাটি পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। রোববার ঢাকা মহানগর দায়রা জজ KM ইমরুল কায়েসের আদালত এ আদেশ দেন। আদেশে ঢাকা মেডিকেল কর্তৃপক্ষকে বলা হয়েছে 3 সদস্যের বিশিষ্ট একটি বোর্ড গঠন করে কিশোরের নাক, কান, গলা কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্যান্য জখমের বিষয়ে যথাযথ অনুসন্ধানপূর্বক 3 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন পিবিআইকে দিতে হবে। পিবিআইয়ের একজন এসপি পদমর্যাদার অফিসারকে অভিযোগের বিষয়ে তদন্ত করে আগামী 15 এপ্রিল 2021 তারিখে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে গেল 10 মার্চ ঢাকা মহানগর দায়রা জজ আদালতে বিচারক KM ইমরুল কায়েসের আদালতে মামলার আবেদন করেন কার্টুনিস্ট কিশোর। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কলিমুল্লাহর বিরুদ্ধে 110টি দুর্নীতি তদন্তে ইউজিসির 3 সদস্য তদন্ত কমিটি কাজ শুরু করেছে। বেলা 12টায় ইউজিসির 3 সদস্য তদন্ত কমিটি যান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রশাসনিক ভবনে হলরুমে তাদের তদন্ত কাজ শুরু করেন। তদন্ত কমিটির প্রধান গণমাধ্যম কর্মীদের জানান, নানা সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের অভিযোগের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন তদন্ত কমিটি গঠন করেছে। এ সময় অভিযোগকারীরা জানান, ভর্তি পরীক্ষায় জালিয়াতি, ইউজিসি নির্দেশনা অমান্য করে জনবল নিয়োগে দুর্নীতি ও আইন লঙ্ঘন করে একাডেমিক প্রশাসনিক পদ দখলের বিষয়গুলো খতিয়ে দেখবে কমিটি। এর আগেও গত 25 ফেব্রুয়ারি আর্থিক অনিয়মের তদন্ত প্রতিবেদন শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেয় ইউজিসি তদন্ত কমিটি। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। জিয়াউর রহমানের খেতাব বাতিলে জামুকার সিদ্ধান্ত চূড়ান্ত, সরকারের কাছে প্রস্তাব পাঠাতে 3 সদস্যের কমিটি গঠন। সফল অস্ত্রোপচারে সুস্থ হয়ে ঘরে ফিরল জোড়া মাথা আলাদা করা শিশু রোকেয়া ও রাবেয়া, বঙ্গবন্ধু জন্মশতবর্ষের গর্ব, বলেন প্রধানমন্ত্রী। শ্রমিক লীগ কর্মী আলাউদ্দিন হোতাই নোয়াখালীতে কাদের মির্জার বিরুদ্ধে মামলা, ছেলে তাসরিক ও ছোট ভাই শাহাদাত সহ মোট আসামি 164। প্রতিপক্ষের ব্যক্তিগত ইস্যু নিয়ে রাজনীতি বিএনপির অভদ্রতা, বললেন ওবায়দুল কাদের। দুর্নীতি লুটপাটে দেশকে ফোকলা করছে সরকার, অভিযোগ মির্জা ফখরুলের। করোনায় ফের বিস্তারের সামনে আরও বিপদের শঙ্কা ডিজি হেলথের, স্থানীয় প্রশাসনকে স্বাস্থ্যবিধি জোরদারের নির্দেশনা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.banglavision.tv ও facebook.com/banglavision এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision news। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।